একটি সংসদ যেটি কখনো আন্দোলনের জন্ম দিয়েছে, কখনো করেছে বিপ্লবের ডাক, যার হাত ধরে জন্ম নিয়েছে ইতিহাসের নেতারা, আবার অনেক সময় সেটাই পরিণত হয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। হ্যাঁ, আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব কেন দরকার হয়েছিল ডাকসুর জন্মের, ব্রিটিশ আমল থেকে স্বাধীন বাংলাদেশে এর ভূমিকা আসলে কি ছিল, আর আসন্ন 9 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ যে ডাকসু নির্বাচন হবে সেটি কি নতুন কোনো ইতিহাস সৃষ্টি করবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি লিখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আজকের এই পর্বটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, চলুন শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 1921 সালে। তখনকার সময় বাংলার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য কলকাতায় যেতে বাধ্য হতো। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ছিল রাজনৈতিক ও সামাজিক দাবি। কিন্তু প্রশ্ন হলো, ছাত্রদের প্রতিনিধি কারা হবে, কারা ছাত্রদের দাবি দেওয়া কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবে? এমন প্রেক্ষাপট থেকেই জন্ম নেয় ছাত্র সংসদের ধারণা। 1922 সাল থেকেই বিভিন্ন অনানুষ্ঠানিক কমিটি গঠিত হতে থাকে। ধীরে ধীরে এগুলো রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে। ডাকসুর মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের অধিকার রক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা এবং প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন। কিন্তু সময়ের সাথে সাথে ডাকসু হয়ে ওঠে সাংস্কৃতিক ও শিক্ষার্থী কল্যাণের পাশাপাশি রাজনীতির কেন্দ্রবিন্দু। ব্রিটিশ শাসনামলে ডাকসু ছাত্র সমাজকে একত্রিত করে। 1930-এর দশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ডাকসুর ছাত্র নেতারা সক্রিয় ভূমিকা রাখে। 1940-এর দশকে ভাষা, সংস্কৃতি, অধিকার রক্ষায় ডাকসু হয়ে ওঠে মুখ্য শক্তি। এমনকি 1947-এর দেশভাগ, তখনকার রাজনৈতিক আলোচনাতেও ডাকসু ছাত্ররা গুরুত্বপূর্ণ অবস্থান নেয়। পাকিস্তান আমলে ডাকসুর ভূমিকা হয়ে ওঠে ঐতিহাসিক। 1948 সালে যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা আসে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডাকসুর নেতৃত্বেই প্রতিবাদ জানায়। 1952 সালের ভাষা আন্দোলন, এ সময় ডাকসুর ছাত্রনেতারা আন্দোলন সংগঠিত করে, শহীদ মিনার গড়ে তোলে। ভাষা আন্দোলন শুধু ভাষার প্রশ্ন ছিল না, বরং এটি ছিল জাতীয় ও অস্তিত্বের প্রশ্ন। এরপর 1972-এর শিক্ষা আন্দোলন, ডাকসু এখানেও নেতৃত্ব দেয়। সবচেয়ে বড় ভূমিকা আসে 1969-এর গণ অভ্যুত্থানে। ডাকসুর তৎকালীন ভিপি তাজউদ্দিন আহমদ, তোফায়েল আহমদ, আসম ও আব্দুর রবের মতো নেতারা ছিলেন প্রথম সারির সংগঠক। ডাকসুর 11 দফা দাবি পরবর্তীতে জাতির মুক্তি সনদ হয়ে দাঁড়ায়। 1971 সালের মুক্তিযুদ্ধ, ডাকসুর নেতারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এর মাঝে অনেকেই শহীদ হন। স্বাধীনতার পর 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই ডাকসু নেতাদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু স্বাধীনতার পর ছাত্র সংগঠনগুলো বড় রাজনৈতিক দলে বিভক্ত হয়ে পড়ে। ডাকসু ধীরে ধীরে পরিণত হয় রাজনৈতিক দলের প্রজনন কেন্দ্র হিসেবে। 1990 সালের গণ অভ্যুত্থানে ছিল ডাকসু নেতাদের ঐতিহাসিক ভূমিকা। কিন্তু এরপর দীর্ঘ সময় ডাকসু নির্বাচন হয়নি। 1990-এর পর থেকে 2019 পর্যন্ত প্রায় 3 দশক ডাকসু নিষ্ক্রিয় ছিল। 2019 সালের ডাকসু নির্বাচন বহু বিতর্কের জন্ম দেয়। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী নুরুল হক নূরের জয়, অনিয়মের অভিযোগ এবং ছাত্র সংগঠনগুলোর দ্বন্দ্ব এটি প্রশ্ন তুলেছিল, ডাকসু কি সত্যি শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, নাকি এটি একটি রাজনৈতিক খেলার মাঠ? এবার সময় এসেছে নতুন ইতিহাস রচনার। 9 সেপ্টেম্বর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। শিক্ষার্থীদের প্রত্যাশা, দলীয় প্রভাবমুক্ত নির্বাচন, হলের সিট বাণিজ্য বন্ধ, শিক্ষার মানোন্নয়ন, নিরাপত্তা, নারী অধিকার, গবেষণার সুযোগ এবং প্রকৃত নেতৃত্ব সৃষ্টি। ডাকসু নামটা উচ্চারণ করলেই মনে পড়ে যায় সেই ঐতিহাসিক আন্দোলন আর বিপ্লবের কথা। কিন্তু আজকের প্রজন্মের প্রশ্ন, এটা কি শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, নাকি এটা শুধু রাজনৈতিক খেলার মাঠ ও রাজনৈতিক দলের প্রজনন কেন্দ্র? 9 সেপ্টেম্বরের নির্বাচন হয়তো আমাদের কাছে সেই প্রশ্নেরই উত্তর দেবে।
আপনি কি মনে করেন ডাকসু নির্বাচন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন আনবে, নাকি আবারও সেই পুরনো বিতর্কের জন্ম দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর দাওয়াত দিয়ে এখানেই শেষ করছি।